আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা সম্ভব। কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা এবং নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু প্রশ্ন উঠেছে, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? আইনটিতে বা কি বলা আছে? এ বিষয়ে বিবিসির প্রতিবেদন জানাবো বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দেব, বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া সদস্যদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কোটা সংস্কার হওয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ক্ষমতা দেখে বা কোটা সুবিধা নিয়ে চাকরি করছেন তাদের বের করে চাকরি বাতিল করতে হবে। এদিকে ডিবি হারুনের হাওরে প্রেসিডেন্ট রিসোর্টের সন্ধান। কিশোরগঞ্জের মিঠামইনে হোসেনপুর গ্রামে পাশে হাওরে প্রায় ৩,০০০ শতকে তিনতারা মানের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছে। ২০২১ সালে ৩ সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে ২০টি দোতলা কটেজ রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। এক একটি স্যুটের দৈনিক ভাড়া প্রায় ৬ থেকে ২৮,০০০ টাকা। এই সম্পূর্ণ টাকায় ডিবি প্রধান হারুনুর রশিদ দুর্নীতি করে উপার্জন করে এই রিসোর্ট করেছেন বলে দাবি উঠেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব, আজ বিকেলে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আরও ৫ জন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছে আজ বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন বলে জানা গেছে। এবারে জানাবো, কাদের সিদ্দিকী এবং রোকেয়া প্রাচীরের উপর হামলা নিয়ে শেখ হাসিনার ছেলে জয়ের ফেসবুক স্ট্যাটাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজ সারা দেশে বিএনপির দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে মিলাদ এবং দোয়া মাহফিল, কবরে জিয়ারত সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। পূর্বে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ই আগস্ট বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা সম্ভব। কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা এবং নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা বুধবার এই আবেদন করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটি বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন এবং বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। প্রশ্ন উঠেছে, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? আইনটিতে কি বা বলা আছে? খবর বিবিসি বাংলার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে একটি বিষয় ছিল, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করা হবে। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে ২০১০ সালের আগে আইন কারো বিচার বা সাজা হয়নি। ২০০৯ সালের সংসদ অধিবেশনে যুদ্ধ অপরাধীদের বিচার করার বিষয়টি একটি মৌখিক প্রস্তাব পেশ করা হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা হয় এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান
যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমে 2010 সালে ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 1973 সালে প্রণীত আইনের 3/1 ধারায় বলা আছে, আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশের ভূখণ্ডে সংগঠিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তিবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এই হিসেবে শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেই হিসাবে এই আদালতে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়ে চিঠি। সম্প্রতি সংস্কার হওয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে ক্ষমতা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরি পেয়েছেন তাদের বের করে চাকরি বাতিল করতে হবে। ধারণা করা হচ্ছে এর অংশ হিসেবে সরকারি চাকরিতে 3য় বা 4র্থ শ্রেণীর পদে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার 15 আগস্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিব, সিনিয়র সচিবদের কাছে সব তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে। চিঠিতে মন্ত্রণালয়গুলোতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেওয়া হয়েছে। ছক অনুযায়ী প্রার্থীর নাম, নিয়োগপ্রাপ্ত পদ এবং শ্রেণী, বাবার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা নগদ গ্যাজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছে, পিতামাতা, তার নাম, ঠিকানা, মুক্তিযোদ্ধার নাম, পিতামাতা, পিতামহ, পিতামাহের মুক্তিযোদ্ধা সনদ এবং গ্যাজেট নম্বর ও নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানাতে হবে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়েছিলেন। তারা সেই সনদ দিয়ে অনেকেই চাকরি নিয়েছেন। অন্তর্বর্তী সরকার এ বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক বলেছেন, সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে। হাওড়ে ঢিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট। কিশোরগঞ্জের মিঠামইনে হোসেনপুর গ্রামে 3000 শতক অর্থাৎ 30 একর জমিতে 3 তারা মানের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মতো দাঁড়িয়ে আছে। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে 20টি দোতলা কটেজ রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ স্যুট রয়েছে, আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। এক একটি স্যুটের দৈনিক ভাড়া 6000 থেকে 28000 টাকা। রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি। এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী, সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই রিসোর্টে বেড়াতে এসেছেন মাঝে মধ্যে। বিশাল এসব স্থাপনার মালিক সদ্য সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তার নিজ বাড়ি পাশের গ্রাম হোসেনপুরে। রিসোর্টের বাইরে হারুন নিরীহ কৃষকদের 300-400 একর জমি তার অ্যাগ্রো ফার্মের জন্য দখলের পায়তারা করেছেন। অভিযোগ রয়েছে, একাধিক একর জমি বাদ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন। গত শুকনো মৌসুমে হারুনের ছোট ভাই শাহরিয়ার নেতৃত্বে মিঠামইনের হোসেনপুর থেকে অষ্টগ্রাম ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটি বাঁধ নির্মাণ করেছে। কৃষকদের জমি কেটে নিয়মিতভাবে বাঁধ দিয়ে মাটি ফেলা হচ্ছে, তবে বর্ষা এসে যায়, বাঁধটি সম্পূর্ণ হয়নি এখনও। মিঠামইনে একটি গ্রামের ট্রলার চালক বলেছেন, হারুন সবই এই তানে এসবের মালিক। মহামান্য সম্মানে দোহাই দেখায় নাম দিয়া প্রেসিডেন্ট রিসোর্ট বানাইছে। প্রসঙ্গত, মিঠামইন সদরের কামালপুর গ্রামে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি। গত 7 ও 13 আগস্ট সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় লোকজনের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা এত অর্থবিত্তের মালিক হন কিভাবে? তার বিপুল সম্পদের
লোকমুখে যে বলাবলি হচ্ছে তিনি মানুষকে হয়রানি করে বিভিন্ন সময় অনেকের কাছ থেকে তাদের জীবনকে জিম্মি করে টাকা আত্মসাৎ করেছেন, সেই টাকা দিয়ে এই রিসর্ট বানিয়েছেন। ডিবি হারুন মানুষদেরকে বড় বড় ব্যবসায়ী বা চাকুরিজীবীদেরকে টার্গেট করে তাদেরকে ধরে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখত। তারপর তার ফ্যামিলিকে ফোন দিয়ে বলতো যে আমাকে 20 লক্ষ 30 লক্ষ কিংবা 1-2 কোটি টাকা দাও, তাহলে তোমার হাজবেন্ড বা তোমার ভাইকে ছেড়ে দেওয়া হবে। এভাবে মানুষদেরকে জিম্মি করে তিনি টাকা হাতিয়ে নিতেন। সেই টাকা দিয়ে তিনি তার অবৈধ স্থাপনা তৈরি করেছেন। ডিবি প্রদানের নামে আগে থেকেও বিভিন্ন রকম অনিয়ম এবং শেখ হাসিনার চাটুকারের অনেক অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের পুলিশ প্রশাসন তাকে ডিবি প্রদানের পদ থেকে সরিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর হারুনের বিপুল সম্পদের উৎস সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে অনেকেই। কালের কণ্ঠের পক্ষ থেকে এই প্রতিবেদনে মিঠামইন সদর ও হোসেনপুর গ্রামের ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে কেউ নাম ঠিকানা প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। তারা সবাই এই হারুনের ভয়ে তাদের এলাকায় থাকলেও তাদের জমি নেওয়ার পর তারা মুখ খুলতে চাচ্ছে না। এখন শেখ হাসিনার পতনের পর অনেকেই হয়তো তার বিরুদ্ধে মামলা করবে। তবে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সংবাদ জানা যাবে আরও কিছুদিন পর। এখনও আপাতত এতটুকুই ছিল আমাদের হাতে তথ্য। বিকেলে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টারা। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 5 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আর শুক্রবার 16 আগস্ট বিকাল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন তারা। এদের মধ্যে 4 জনের নাম জানা গেছে। আলোচনায় থাকা নতুন 4 উপদেষ্টা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ফাউজুল করিম খান। নতুন উপদেষ্টাদের মধ্যে সরকারি পরিবহন পুল থেকে 5টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল 10টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে আসবেন। জানা গেছে শুক্রবার বিকাল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন 17 উপদেষ্টা। এদের মধ্যে 8ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 13 জন উপদেষ্টা। ঢাকা এবং দেশের বাইরে থাকায় 3 জন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার শপথ দেওয়া হয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে 11 আগস্ট দুপুর 1টার দিকে বঙ্গভবনে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। তারা হলেন সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার শপথ নেন ফারুকী আজম।